হ্যালো বন্ধুরা, সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছে। আমিও আগের থেকে অনেকটা ভালো আছি। আর বিকেল না, এখন দেখবে এখন বাজে 7:45 দেখাচ্ছে। তো আমার এই ঘড়িটা এই 5-10 মিনিট মতন ফাস্ট আছে। তো এই 7:35-40 ধরে চলো। তো এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। সকাল থেকে শুরু করেও করতে পারি না। এতটা আমি কি বলবো, রোজ রোজ ক্লান্ত বলাটা ঠিক হয় না। শরীর ঠিক হয়ে গেছে, জ্বর তো কবেই কমে গেছে, ঘুরে চলে এসেছে, তারপরেও যেন সেই ঘোরটা সেই একটা ক্লান্তির ঘোরটা যেন আমি কাটাতে পারছি না। মা তো সবসময় বলছে প্রাণায়াম করতে, আমি করছিও, প্রাণায়াম করছি, শরীরটাকে খুব চেষ্টা করছি শরীরটাকে ঠিক করা। কারণ মাকে কতদিন আটকে রাখবো। মা যেতে চাইছে, আমি বলছি মা আর কটা দিন থাকো, আমি না হলে পাচ্ছি না। আমি বলি না সচরাচর, আমি তো একাই সামলেছি, একাই সব কিছু করেছি। যখন খুব দেখেছি আয়ুষ্মানের শরীর খারাপ বা আশিসের খুব অবস্থা খারাপ, তখন আমি মাকে ডাকি। তাও আমি চেষ্টা করি এখন যাতে মাকে ডাকতে না হয়। আয়ুষ্মানের যখন খুব জ্বর হয়, মা নিজে থেকে চলে আসে, আমি বারণ করি এসো না এখন, কারণ আমি বুঝি। তো এবারে আমি ওই জন্য জোর করেই মাকে আটকে রাখছি। আমার পাচ্ছি না, মনে হচ্ছে যে মা থাকলে ভরসা পাবো। চলে সবই যাবে, এমন নয় যে চলবে না, চলে সবই যাবে, কিন্তু ভরসা একটা আমার আমার পক্ষে ভরসা। কারণ সারাটা দিন আমি ঘরে একাই থাকি, আশিস থাকে না, আয়ুষ্মান থাকে না। একা একা থাকলে না আরও নেগেটিভ চিন্তা ভাবনা মাথার মধ্যে খেলা করে, যেটা আশিস একেবারে বোঝে না। আর আগে তো ধরো শ্বশুরমশাই ওই ঘরে ছিল, আওয়াজ পেতাম। তারপরে মাম্মামের বিয়ের আগে মাম্মাম ছিল, বাবান তো এখন থাকেই না, মাম্মাম নেই বাড়িতে, ওপরে কেউ নেই, পুরো ওপরটা ফাঁকা। আমার যা ভাসুর দুজনেই দোকান, ওপরটায় কেউ নেই, পুরো বাড়িটাতে দোতলাটাতে পুরো আমি একা একা থাকি। তো বুঝতেই পারছো আমার কতটা নেগেটিভিটি কাজ করে। আর এমনিতেও আমার যেন মনে হচ্ছে কিছু একটা সমস্যা হচ্ছে আমার। আর বললে কেউ বিশ্বাস করবে না আপাতত, নিজেকে তাও আমি চেষ্টা করছি খুব স্ট্রং রাখার। দেখা যাক, না হলে তো কিছু তো একটা ব্যবস্থা নিতে হবে। তো আমাকে একজন বন্ধু বলেছে, পায়েল একটা বছর খুব সাবধানে থেকো। দেখো আমি তো কি বলবো, চেষ্টা তো করছি সাবধানে থাকবার। সব কিছু তো আর আমাদের হাতে থাকে না, কোনো কিছুই আমাদের হাতে থাকে, সবটাই ওই ওপরওয়ালার ওপর ছেড়ে দিয়েছি, উনিই ভরসা। আর আমার কথাতে কিছু হবেও না, আমার কথাতে কেউ কিচ্ছু করবে না। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এই যে জামা কাপড়গুলো সব বিছানার উপর ছিল, সেগুলো ভাঁজ টাজ করলাম, বিছানাপত্র ঠিক করলাম। ওইখানটা এই যে এই টুলটার উপরে মায়ের ব্যাগটা থাকে, মায়ের জিনিসপত্রগুলো ওইখানটাই মা রাখে। তো এই বিছানাপত্রগুলো একটু ঠিকঠাক করছি। আর একটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো, এই যে কর্ন পাওয়া যায় না প্যাকেটে করে, ওই কর্ন আশিস নিয়ে এসেছিলো বেশ অনেকটা। এইটাই আমরা এখন সেদ্ধ খাবো। আয়ুষ্মান পড়তে গেছে, ও এলেও ওকে এটাই দেব। একটু ধুয়ে নিই, কারণ অনেকটা না আঁশ মতন রয়েছে। ধুলাম একবার, আর একবার ধুতে হবে, ভালো করে ধুয়ে নিতে হবে। এই হচ্ছে ব্যাপার, যে কোনো কিছু ব্যবহার করার আগে। তো এখন এটাকেই সেদ্ধ খাবো আমরা। কিছুই না, একটু বাটার দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, চাইলে একটু পাতিলেবুর রস দিতে পারো, বেশ লাগে। বাইরে তো অনেক টাকায়, আমাদের এখানে অনেক টাকা খুব বলবো না, যে আন্দাজে বানায়, এত ভালো বানায়, 45 টাকা নেয়। এখন হয়তো একটু দাম বাড়িয়েছে। চিজ, বাটার চিজ দেওয়াটা সেটা 45 টাকা মতন নেয়, আর বাটার দেওয়াটা 40 টাকা নেয়, কিন্তু চিজ বাটারটা খেতে বেশি ভালো লাগে। তো এই চলো, ভিডিওটা শুরু করেছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন কিভাবে এটা বানাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। এগুলো তো সুইট কর্ন, বুঝতেই পারছো। সুইট কর্নগুলোকে ওই ভালো করে সেদ্ধ করে নেবো আর কি। খুব বেশিক্ষণ সেদ্ধ করতে লাগে না, মোটামুটি করলেই হয়ে যায়, কারণ এমনিতেই ভীষণ সফট। আর এমনি সিদ্ধ করেও তুমি না নর্মাল খেতে পারো, এত টেস্টি লাগে। একটু নুন, একটু লেবুর রস দিয়ে মেখে নিয়েও খাওয়া যায়। তবে আমি একটু অন্যরকম করে করবো, কারণ এখন না বিভিন্ন ছোটো ছোটো দোকানেও পাওয়া যায়, এই ঠেলা মতন করে বসে ওরা ভাপিয়ে নেয়, ওই মোমো মেকারের মধ্যে দেখি ভাপায়, তারপরে ওটাকে বিভিন্ন কিছু চিজ, তারপরে বাটার, হ্যাঁ এই ক্রিম চিজ, এই সব দিয়ে করে। তো আমিও ঘরে সেরকমভাবে বানানোর চেষ্টা করছি। বাইরেও যে খুব বেশি দাম তা নয়, এই ঠেলার গাড়িগুলোতে খুব বেশি দাম নয়। তো একটা ছোট্ট বাটার ছিল, এই বাটারটা এমনি বড় বাটার আমার কেনা আছে, কিন্তু এটা কী বলো তো, ওই যে যখন ট্রেনে করে যাচ্ছিলাম, ওই ট্রেনে খাবারের সাথে এই বাটারের পিসটা দিয়েছিল, তখন তো খাইনি, ওই ব্যাগের মধ্যেই ছিল, ওইটাকেই দিলাম। আর
তার সাথে এখানে দিয়ে দিচ্ছি একটা চিজ ছিল, চিজ কিউব, সেটা দিলাম। তোমাদের কাছে যদি চিজ ক্রিম থাকে দিতে পারো, যদি চিজ না থাকে, যদি মেয়োনিজ থাকে সেটাও দিতে পারো, ভালো লাগে খেতে। তবে বাটারটা এমনি নর্মাল একটু বাটার, একটু লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে খেলে দুর্ধর্ষ লাগে। আমি কাঁচা লঙ্কাটা দেবো না, কারণ আমাদের মুখে ঝাল পড়লে আমরা খেতে পারি না, তো তার জায়গায় আমি বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো দেবো। আর এইটা না গরম গরম খেতেই ভালো লাগে, জানো তো, ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগে না। আর ওই যে ঘরে আমি তো গরম মশলা না, গোটা গোলমরিচ কিনে রাখি, ওটাকে গুঁড়ো করেও রেখে দিলে হয়, তবে ওই ফ্লেভারটা না চলে যায় যদি গুঁড়ো করে বেশি রাখা হয়। তো তাই জন্য আমি যখন করি একটু হামানদির সাথে মানে গুঁড়ো করে নিলেই হয়ে যায়। খুবই অল্প, 4 ভাগ করছি, অল্প অল্প করেই হচ্ছে, কিন্তু ওতেই মন ভরে যায়, এত টেস্টি লাগে। তো আজকের ফ্রিজটা পরিষ্কার করব। ফ্রিজ খুব বেশি ডিপ ক্লিন আমায় করতে লাগে না, কারণ একটু নোংরা হলেই না আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিই। ও আর একটা কথা বলি, আমি কদিন ধরেই ভাবছিলাম, মানে ওর নামটা ও অনেক দিন ধরে বলছে, শশী ভৌমিক, অনেক দিন ধরে বলছে আমাকে যে পায়েল আমি যেন তোমার নামটা নিই, তো সেই জন্য শশী ভৌমিক তোমার নামটা আমি নিলাম। আর তোমরা খুশি হলেই আমি খুশি। তারপরে এমন অনেক বন্ধুরা আছো যারা আমাকে ভালোবাসো, যেমন শিমুল সাহা, আমি কাকিমাই বলছি তোমাকে, কারণ তুমি আমাকে মা বলে ডাকো, সেই জন্য আমি তোমায় কাকিমা বললাম। তুমিও আমাকে খুব ভালোবাসো, অনেক কমেন্ট করো। আরও মৌসুমি বলে বন্ধুরা আছে, অনেক অনেক বন্ধুরা আছে। এছাড়া আমি তো মাঝে মধ্যে নিতেই থাকি যারা আমাকে প্রায়শই কমেন্ট করে। তো তোমরা আমাকে এত ভালোবাসা দাও, আমিও তোমাদেরকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করি। তো ফ্রিজটা বললাম না আজকে ক্লিন, আমি যেভাবে আর কি মাঝে মধ্যেই ফ্রিজটা ক্লিন করি। আর একটা কথা বলি, অনেকেরই থাকে না যে নিরামিষ খাও, আগের দিন হয়তো ফ্রিজ কীভাবে ক্লিন করবে আমি খুব শর্টকাটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। কারণ এমন হয় যে আগের দিন কিছু রান্না করে রাখলে নিরামিষ, তো সেক্ষেত্রে এইভাবে করতে পারো। আর এক বন্ধু আমাকে বলেছিল যে পায়েল, আমি ম্যাটগুলো কিনেছি কিন্তু ফ্রিজটা ভালো ঠান্ডা হচ্ছিল না, তোমার মেকানিক নাকি বলেছে যে এই ম্যাটগুলো পাতার জন্য ঠান্ডা হচ্ছে না। এটা একেবারেই ভুল। তোমার যদি ফ্রিজ ঠান্ডা হয় ম্যাট সমেত ঠান্ডা হবে, তোমার যদি ঠান্ডা না হয় কোনো কিছুই ঠান্ডা হবে না। আর এই যে ম্যাটটা দেখছো, এটা আমি 2018-তে যখন 19-এ যখন আমি ফ্রিজটা কিনি, সেই তখন আমি ম্যাট কিনেছিলাম তোমার গড়িয়া থেকে, রোল করা ছিল, সেই তখন থেকে কিন্তু আজও পর্যন্ত চলছে, এতটুকু ছেড়ে নিই, কিচ্ছু হয়নি। আর খুব ভালো আছে আমার ফ্রিজের ভেতরটা, যদি তোমরা এখনও দেখো কন্ডিশন, মনে হবে যেন এই সবে নতুন কেনা হয়েছে। আর বাইরের অংশটাও আমি যথেষ্ট মানে মেনটেন করি যাতে খোঁচাখুচি না লাগে। এরপরে আমি ভেতরটা কিভাবে পরিষ্কার করি দেখলে, বেকিং পাউডার নিলাম, বেকিং সোডা থাকলে আরও ভালো হয়, আর তার সাথে অল্প ভিনিগার মিশিয়ে নিয়েছি। আমি শুধু এইটা দিয়েই কিন্তু পরিষ্কার করি, সাবান জল টল দিই না, কোনো রকম আলাদা গন্ধ যাতে ফ্রিজের ভেতরে না হয়। তো এই জন্য আমি মাঝে মধ্যে পরিষ্কার করে নিই, ফ্রিজে সেভাবে কোনো দিন গন্ধ হয় না। আর আমার কিন্তু 24/7 আমার সারা বছর ফ্রিজ চলে। আমরা যখন বাইরে বেড়াতে যাই আমার তখনও ফ্রিজ চলে। তো এই ম্যাটগুলো কিন্তু আমি ভালো করে মুছে নিয়ে তারপরে এই শুকিয়ে নিয়েছিলাম একদম। আর একটা দিক না ওই একটু তেলতেলে থাকে, ওই তেলতেলের দিকটা নিচের দিকে দিতে হয়, তাহলে কোনো কিছু রাখবার সময় তোমার মানে এদিক ওদিক সরে যাবে না, ম্যাটটা একটুও একই রকম আছে। বিশ্বাস করো, এত বছর হয়ে গেছে, মানে বুঝতে পারছো কত দিন হয়ে গেছে আমি এই ম্যাটটা ব্যবহার করছি, তো কোনো দিন কোনো সমস্যা হয়নি। এমনকি এই যে তাকগুলো, এগুলো তো কাঁচের, খুব ভালো আছে। আমি বললাম দেখে এই ফ্রিজটা এখন দাম কত জানে, 51,000 টাকা, মানে সব অফার টফার দিয়ে। আর আমি তখন কিনেছি 31,000 টাকার। আমার মাইক্রোওভেনটা ভালো হবে না কেন, আমি কি বলো তোমার, যেটা কিনেছি না হুড়কুড় করে, মানে চলো কিনবো ওরকম ভাবে কিনিনি, আমি আগে দেখে নিয়েছি যে আমি ব্যবহার করতে পারবো কিনা। কিনে নেবো, তারপর ব্যবহার করতে পারবো না, ওটা খুব ডিফিকাল্ট। তো মাইক্রোওভেন আর এই ফ্রিজটা আমি সেই একসাথেই কিনেছিলাম, এখনও পর্যন্ত ভালোভাবেই চলছে। এগুলো তো আমাদের এসেনশিয়াল না, তো সবসময় দেখে শুনে বুঝে কেনা উচিত। আর এই যে টুকিটাকি কিছু জিনিস, যেমন ডিমটা একদমই বলতে গেলে 3টে আছে, সেটা ঠিক করে রাখলাম। এই কদিন তো আমি কিচ্ছু করতে পারিনি, মানে প্যাকেট সমেতই রাখা ছিল, যে গুছিয়ে রাখি ডিমের ট্রের মধ্যে, সেটুকুও রাখতে পারিনি। তো মা আছে বলেই আমি এক্সট্রা কাজগুলো করে নিতে পারছি, তাহলে কি আমার পরে আর এই কাজগুলো থাকবে না। সত্যি মা থাকলে কত আরাম না। কখনো কখনো ভাবি মা যদি না থাকতো তাহলে কি হবে, বা যখন থাকবে না কি হবে, কিভাবে আমি যখন আমার কষ্ট হবে, আমার তো কষ্ট দেখবার আর কেউ নেই। নিজের মা ছাড়া মেয়ের কষ্ট মনে হয় না, আর খুব লাকি হলে হয়তো পাওয়া যায়,
তবে আমার তো নিজের মা ছাড়া আর সেই হারে কষ্ট কেউই বোঝেনি। কি করছো? এত দেরি করলে কেন গো? এত দেরি হলো কেন? দেখো তো প্লেটটা। কি নিয়েছো? তো একে একে সবগুলো গুছিয়ে নিচ্ছি। এর পরের দিন আয়ুষ্মানের বইয়ের তাকটা ধরতে হবে, মানে একটা একটা কর্নার করে আমি ধরবো আর গোছাতে থাকবো। তাহলে এই যে এতদিনের যে আমার শারীরিক বিশ্রামটাও হয়ে গেল আর কাজগুলোও হয়ে যাচ্ছে। আর এই দিকে দেখো সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে ছোট্ট বাস্কেটটার মধ্যে আমি সমস্ত ড্রাই ফ্রুটস রাখি। এখানে কিন্তু 1 প্যাকেট কিশমিশ আছে, আমন্ড আছে 8খানা প্যাকেট, তারপরে কাজু আছে বেশ কিছুটা। এই ড্রাই ফ্রুটসগুলো আমি ফ্রিজে রাখি। আর এখানে আছে সমস্ত চাইনিজ বলো বা মোগলাই খাবারের যা যা উপকরণ লাগে বানাতে, সেগুলো গুছিয়ে রেখেছি। ওপরের অংশে ডিমের ট্রেটাতে একটা দিকেই 3টে ডিম আছে, আর এই দিকে এই নিচে আর জায়গা ছিল না, এই সাইডে আমাকে রাখতে হয়েছে। আর ওই টুকিটাকি জিনিসপত্র ওপর দিকে রয়েছে। এমনি ফ্রিজটা বড় হলে কি হবে, জলের বোতল রাখা না আমাদের এই ফ্রিজে খুব সমস্যা। আজকে আমাদের ডিনারে দেখো মিক্সড ফ্রাইড রাইস নিয়ে এসেছে আশিস, আর তার সাথে হচ্ছে চিলি চিকেন, এই যে গরমেটের। তো মা এলে একবার না একবার গরমেট থেকে খাওয়াই এটা, আমরাও ভালোবাসি যেহেতু, তবে মা খেতে খুব ভালোবাসে। ইয়ে ফ্রাইড রাইস না হলেও চলে, কিন্তু মা চিলি চিকেনটা ভালোবাসে, আর সেই জন্য মায়ের জন্য এখানে মাকে দিই। দিয়ে দাও। জামাই বেড়ে দিয়েছে, আমি আসলে কাজকর্ম করছি না, মাদের একটু খেতে দিয়ে দাও, আমরা দুজনে একটু পরে বসবো, ওরা খেয়ে দে শুয়ে পড়ুক, তারপরে দুজনে খেতে বসবো আরামসে গল্প করতে করতে। বলি না মাঝে মধ্যে নিজেদের জন্য আমরা টাইম বের করি। আর আমি তো একটু মানে কেমন হয়ে গেছে জানো তো, আশিস কিন্তু এখনও খুব আমাদের রিলেশনটা নিয়ে মানে খুব রোম্যান্টিক, কিন্তু আমি না কেমন একটা হয়ে গেছি বাচ্চা কাচ্চা হওয়ার পর, বিশেষ করে তারপরে কিছু পুরনো কথা ভুলতে পারি না। এই সমস্ত কারণে আমি এত মেন্টাল স্ট্রেস নিয়ে নিয়েছি লাইফে, যে আমার লাইফ থেকে এই সমস্ত কিছু মানে আর ভালো লাগে না আমার, কোনো কিছু নিয়ে যেন আগ্রহ পাই না আমি। ও বলে তুমি না বয়সের আগেই বুড়ি হয়ে গেছো, আমার পরের বক্তব্য। কিন্তু কী করবো, আমি জানি না, আমার ভালো লাগে, আমার কাজকর্ম করে আমি কতক্ষণে রেস্ট নেবো বা নিজের মতন একটু সময় কাটাবো, এরকম ব্যাপারে মোবাইল দেখবো এরকম ব্যাপার। কিন্তু তাও আমি চেষ্টা করি, কারণ আমার নিজের আমি বুঝি যে এইটাতে মেন্টাল হেলথ ঠিক নয়। আমরা যখন সবার সাথে আগে যখন মোবাইল ছিল না, আমরা সবাই বন্ধুরা বসে গল্প করতাম। এখন তুমি বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদের দেখবে কেউ বসে গল্প আড্ডা মারতেই জানে না, গেম খেলবি গেম খেলছে, মানে বন্ধুদের সাথে আড্ডা নেই, গেম খেলা। তারপরে তুমি রাস্তায় তুমি কোনো শপিং মলে দেখো সব বসে আছে মাথা নিচু, তুমি মেট্রোতে দেখবে মাথা নিচু। আমার কথাটা তোমরা খেয়াল করো, তোমরাও যদি কেউ করো এইগুলো আস্তে আস্তে, মানে আমার বয়সী যারা আছে আমি তাদের বলবো, কারণ নেক্সট জেনারেশনকে বলে লাভ নেই। যদি হ্যাবিটটা হয়ে গিয়ে থাকে তাহলে নিজেকে কন্ট্রোল করা। আমার বড়েরও তাই, ভীষণ ফেসবুকে রিলস স্ক্রোল করা দেখা। আমি ওদের মেট্রোতে উঠেই বলি একদম ফোনে হাত দেবে না, চুপ করে বসো দেখো। আগে যখন ফোন ছিল না, আমরা কি ফোনে গেম খেলতাম না, ভিডিও দেখতাম না, কি করতাম? হ্যাঁ, গান শুনতাম আমরা, ওয়াকম্যান ছিল আমাদের সময়, আমরা ওয়াকম্যান দিয়ে গান শুনতাম, গান শুনতে শুনতে যেতাম। বা আমি যেমন এখনও আমি লোকজনকে অবজার্ভ করতে খুব ভালোবাসি, কে কী ভাবছে, কে কী করছে, আচ্ছা এর সাথে কী হয়েছে, এর ভবিষ্যৎ, বা কারোর ধরো কথা গল্প শুনছি বুঝি এই মানুষটা কেমন, এর নিশ্চয়ই নেচারটা এরকম নিজের মতন ভালো লাগে এগুলো ইম্যাজিন করতে। আমার ছেলেকেও সেটাই শেখাই, যে এই যে লোকজন আসে যখন তুই মোবাইলটা নিয়ে বসে পড়িস, তুই তো জগতের থেকে পুরো আলাদা হয়ে যাচ্ছিস, তুই জানতেই পারছিস না কী হচ্ছে না হচ্ছে আমাদের সাথে। তো আস্তে আস্তে না নিজের মেন্টাল স্ট্যাটাস ঠিক রাখাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, নিজের বয়সের সাথে সাথে আরও বেশি করে। যাই হোক, এবারে খাওয়া দাওয়া করবো, আগে ওরা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে দুজনে বসে গল্প করতে করতে, এই ধরো সারাদিন কী করলো না করলো এই সমস্ত গল্প করতে 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 নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আসে, হাসাহাসি, অশান্তি যেন না হয়। আগে তো গল্প করতে গেলেই ঝগড়া হয়েছিল, ওই রকম জিনিস আনলে চলবে না, ঝগড়া করলে হবে না, কোনো রকম মনোমালিন্যের কথা বললে হবে না, যেন কথার মধ্যে শুধু ভালো লাগ, মানে কোনো বিষয়ে একটা যেন ডাকছে তোমাকে। আমরা আমাদের গভর্নমেন্ট যে রেস্টুরেন্টটা চাইনিজ টিবেটিয়ান খাবার পাওয়া যায়, একদম অথেন্টিক, দারুণ, মানে তুমি কোনো রকম বলতে পারবে না যে ওই এমনি স্ট্রিট স্টাইল যে ফ্রাইড রাইস চিলি চিকেন হয় বা বাঙালি ফ্রাইড রাইস
চিলি চিকেনটা ওরকম একদমই না, পুরো একদম অথেন্টিক, একদম অথেন্টিক না, একদম অথেন্টিক চাইনিজ খাবার নাকি ভালো না খেতে, মানে আমাদের ইন্ডিয়ান চাইনিজ যেটা আর কি, বড় বড় জায়গায় যেগুলো পাওয়া যায়। তো ও কিন্তু দাম রিজনেবল, হাইফাই খুব দাম নয়, কিন্তু দাম রিজনেবল, কিন্তু দামটা বেশ বাড়িয়ে দিয়েছে। আগে আমাদের 500 সামথিংয়ের মধ্যে, 540-40-এর মধ্যে 2 প্লেট ফ্রাইড রাইস, 1 প্লেট চিলি চিকেন হয়ে যেত, ওই 600-র মধ্যে। এবার দেখলাম 750 টাকা বিল হয়েছে, মানে টাকাটা বাড়িয়েছে। বাড়াবে না ভাই কেন, এত গ্যাসের দাম, জিনিসের দাম, দাম তো বাড়বেই। তো তুমি মানে অনেক কিছুই তোমাদের সাথে বলতে ইচ্ছে করে, তা অনেকে বলে না জিনিসের দাম বাড়ছে, জিনিসের দাম বাড়লেও কিন্তু আমরা সেই জিনিস কিনবার ক্যাপাবিলিটি তৈরি করছি। আমি তো অনেক সময় বলি না, এই যে বলে পেট্রোলের দাম বেড়েছে, এই সেই হ্যান ত্যান, আরে পেট্রোলের দাম বেড়েছে যখন পেট্রোলের দাম কম ছিল, যখন 50 টাকা ছিল, তখন রাস্তায় কটা গাড়ি চলতো, কটা বাইক চলতো। আর এখন যখন 110 টাকা 110 টাকা লিটার, এখন 113 টাকা লিটার, এখন মাথা পিছু প্রত্যেকের হয়তো একটা করে গাড়ি আছে, বাইক আছে, কিনছে তো মানুষ, কিনছে বলেই তো হচ্ছে, মানে কিনবার মতন ক্যাপাবিলিটি হচ্ছে, এতেই বুঝতে হবে তোমার দেশ এগোচ্ছে। তোমার জিনিসের দাম বাড়ছে আর আমি ভাবছি যে কেন দাম বাড়ছে, কিন্তু আমি কিনতে পারছি, সেগুলোও দেখতে হয়। এই সমস্ত ভাবতে ভাবতে এত জ্ঞান, এত বুদ্ধি অর্জন করেছি মাঝে, এই জন্য আমার রাতে ঘুম হয় না, এত জ্ঞান হয়ে গেছে না। তো ফ্রিজটা পরিষ্কার করতে পেরে খুব ভালো লাগছে। আর দেখবে আশিস কত আম নিয়ে এসেছে, দেখাচ্ছি। 4টি আম খাচ্ছি, আর জামও খেয়েছি আমি খুব, এবারে আজকে প্রচুর জাম নিয়ে এসছে, আমি অর্ধেকের ওপর শেষ করে দিয়েছি জাম। আর এই আমগুলো না একটু কাঁচা পাকা, মিষ্টি, মানে একটু রেখে খেতে হবে। একটু শক্ত শক্ত দেখে ইচ্ছে করেই এনেছে, যাতে অনেক দিন, কারণ একদম পাকা আনলে না এত গরম পড়েছে যে কালো হয়ে যাবে। নিচেরগুলো যেমন একটু পাকা আছে, কদিন খুব আম খেয়েছি আমরা, ওই জন্য আজকের আর আম টাম খাবো না। আজকে বললাম না কালো জামা নিয়েছে আমাদের যে এসির মেকানিক আছে ওদের ওখানে, কোথায় ব্যারাকপুর না কোথা থেকে আসে, ওখানে সোনারপুর থেকে আসে, ওখানে নাকি কালো জামটা ওদের ওখানে খুব সস্তা। তো বোধহয় মোটামুটি কত 500 এনেছে না, 20 টাকা কেজি। ও ওখানে 20 টাকা শ, এখানে 40 টাকা শ, তো ও 700 মতন নিয়ে এসছে। আমি আজকেই মনে হয় 200 খেয়ে নিয়েছি। একদিনে খাওয়ার জন্য না, ওইটা এক সপ্তাহ খাবে, আবার এক সপ্তাহ বাদে আসবে। থাকে বলো, কালকেই শেষ হয়ে যাবে। বাড়াবাড়ি করবে না কিন্তু। আরে আমি কালো জাম খেতে এত ভালোবাসি না, আমার আম দরকার নেই, আমাকে কালো জাম মানে এত ভালোবাসি খেতে, আর বেশি দিন থাকে না তো, সব থেকে বড় কথা। তো একটা জিনিস দেখো, ওই মাম্মাম কাঁচা মিঠা আম দিয়েছিল, একটা একদম কাঁচা ছিল আর একটা কাঁচা মিঠা ছিল। তো মা বললো যে একটু আচার বানিয়ে নিই, আমার ঘরে ওই আখের গুড় থাকেই, তো ওই দিয়ে একটু আচার চাটনি মতন আর কি বানিয়ে নিয়েছে। তো আস্তে আস্তে আবার আমি রুটিনে ফিরছি, চেষ্টা করবো কাল সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করার। নিজেকে না ফিট করলে মাকেও তো যেতে হবে, মা আমার জন্য কতদিন আটকা থাকবে। তো ঠিক আছে, চলো আজকের মতন ভিডিওটা ছোটো করে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা, বাই বাই।